জিএম কাদেরকে গ্রেফতারে আইনি নোটিশ। এদিকে দুই দেশের ভিসা পেয়েছেন খালেদা জিয়া। জানাবো আগামী ফেব্রুয়ারিতে হতে পারে ডাকসু নির্বাচন। এবং সর্বশেষ জানাবো হাসিনার আমলে লোপাট হওয়া সম্পদ উদ্ধারের তাগিদ তারেক রহমানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জিএম কাদেরকে গ্রেফতারে আইনি নোটিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি জিএম কাদের সহ তার অনুসারীদের দ্রুত গ্রেফতার করতে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান। রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার, মিরপুর জোনের উপকমিশনার ও মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই নোটিশ পাঠান তিনি। নোটিশ প্রাপ্তির 7 দিনের মধ্যে তাদের গ্রেফতারে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান। আইনি নোটিশে বলা হয়, বিগত হাসিনা সরকারের শাসন আমলে দেখলে লক্ষ্য করা যায় 2014, 2018 ও সর্বশেষ 2024 সালে স্বৈরাচারী সরকারের নির্বাচনে জাতীয় পার্টির কারণেই শেখ হাসিনা একদলীয় নির্বাচন করার সাহস পেয়েছে। জাতীয় পার্টির উপর ভর করে শেখ হাসিনা জনগণের দিনের ভোট রাতে চুরি করেছে এবং ভোটারবিহীন নির্বাচন করেছে। তথাকথিত গৃহপালিত দল জাতীয় পার্টি স্বৈরাচারের সুরে সুর মিলিয়ে অবাধ লুটপাট করেছে। তাই সব অপরাধের দায় তাদেরও নিতে হবে। স্বৈরাচার পালিয়েছে যেই পথ দিয়ে, জাতীয় পার্টিকে যেতে হবে সেই পথ দিয়ে। জাতীয় পার্টিকে জাতীয় বেঈমান উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, শেখ হাসিনাকে দিয়ে তারা ক্ষমতায় থাকার জন্য একতরফা নির্বাচন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শেখ হাসিনা পালানোর পর আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা হত্যা মামলার আসামি হয়ে জেলে গেলেও জাতীয় পার্টি অনুতপ্ত না হয়ে উল্টো ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছে এবং শেখ হাসিনাকে পুনর্বাসনে ষড়যন্ত্র করছে। নোটিশে আইনজীবী সবুজ খান বলেন, আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রী এমপিরা গ্রেফতার হলেও জাতীয় পার্টির মন্ত্রী এমপিরা আসামি হওয়া সত্ত্বেও তাদের গ্রেফতার না করে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হচ্ছে। আইন সবার জন্য সমান হলেও জাতীয় পার্টির দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের আটক না করায় জনমনে প্রশ্ন প্রবল হয়ে উঠেছে। তিনি আরো বলেছেন, জিএম কাদের সহ তার অনুসারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে না আসায় জুলাইয়ে ছাত্র জনতা মর্মাহত। জিএম কাদের মিরপুর মডেল থানার এজাহার নামীয় আসামি, অথচ তাকে এই মামলার আসামির চোখে দেখা হচ্ছে না। দ্রুত হত্যা মামলার আসামিকে গ্রেফতার করে শহীদদের আত্মার প্রতি সুবিচার করার অনুরোধ জানাই। এদিকে দুই দেশের ভিসা পেয়েছেন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে ইতোমধ্যে 2টি দেশের ভিসা পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ভিসা পাওয়া দেশগুলো হলো সৌদি আরব ও যুক্তরাজ্য। এদিকে যে কোনো সময় যুক্তরাষ্ট্রের ভিসা হাতে পাবেন তিনি। তবে গতকাল শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভিসা পাননি তিনি। বিএনপি সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার পর সবকিছু ঠিকঠাক থাকলে কয়েকদিনের মধ্যে তিনি চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে যেতে পারেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে বা পরে ওমরা করার জন্য সৌদি আরব যেতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এই জন্য তিনি সৌদি আরবের ভিসা নিয়েছেন। তার আগেই তিনি লন্ডনের ভিসা নিয়েছেন। সেখানে প্রাথমিক চিকিৎসা ও ছেলে তারেক রহমান সহ স্বজনদের সঙ্গে কিছুদিন সময় কাটানো ও বিশ্রাম শেষে তিনি লিভারের জটিল চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন। চিকিৎসার জন্য প্রথমে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হলেও সেখানে প্রাথমিক চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে। সেখানে তার লিভারের জটিল চিকিৎসা করানো হবে। আগামী ফেব্রুয়ারিতে হতে পারে ডাকসু নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ ও নির্বাচনের রোডম্যাপ তৈরির জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে প্রশাসন থেকে। তাদের পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের জানুয়ারি শেষে কিংবা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় হতে পারে ডাকসু নির্বাচন। এর ফলে 4 বছর অচল থাকার পর 2025 সালে নির্বাচনের মাধ্যমে সচল হচ্ছে ডাকসু। এর আগে দীর্ঘ 28 বছর অচল থাকার পর 2019 সালের মার্চে নির্বাচনের মাধ্যমে সচল হয় ডাকসু। এই কমিটির মেয়াদ শেষ হয় 2020 সালের মার্চে। এরপর করোনা এবং প্রশাসনের অনীহার কারণে 4 বছর ধরে বন্ধ ছিল ডাকসুর দুয়ার। ডাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাইফুদ্দিন আহমেদ বলেন, ডাকসু নির্বাচন আমাদের জন্য খুবই জরুরি, কারণ শিক্ষার্থীদের মতামত আমাদের জানতে বেশ বেগ পেতে হয়। ডাকসু নির্বাচন হলে এই প্রক্রিয়াটি আমাদের জন্য আরো সহজ হবে। তবে এখানে বেশ কিছু সমস্যা আছে। ডাকসুর রিফরমেশন প্রয়োজন আছে। গঠনতন্ত্র নিয়ে বেশ কিছু আপত্তি জানিয়েছে ছাত্র সংগঠনগুলো।
তিনি বলেন, ডাকসুর সভাপতি হিসেবে উপাচার্য থাকা না থাকা নিয়েও কথা উঠেছে। স্লোগান দেওয়া যাবে না, পোস্টার লাগানো যাবে না ইত্যাদি বিভিন্ন রকম কথাবার্তা এসেছে শিক্ষার্থীদের পক্ষ থেকেও। তবে সব প্রতিবন্ধকতা ছাড়িয়ে আমরা জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে ডাকসু নির্বাচন করতে চাই। এদিকে গত 5ই আগস্টের পট পরিবর্তনের পর বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের পক্ষ থেকে ডাকসু ফের চালুর দাবি জানানো হয়। এই নিয়ে ক্যাম্পাসে কর্মসূচিও পালন করা হয়েছে। সর্বশেষ গত বুধবার ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সিদ্ধান্তে পৌঁছান নেতারা। এতে 2025 সালের জানুয়ারি শেষে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ছাত্র সংসদ নির্বাচনে ঐক্যে পৌঁছেছে বলে ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছিল। ছাত্র সংসদ নির্বাচনের কথা জানিয়ে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আজকের সভায় আমরা একমত হয়েছি জানুয়ারি অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ডাকসু সহ সারা দেশের ছাত্র সংসদ শুরু হয়ে যাক, কারণ মার্চ মাসে রোজা। হাসিনার আমলে লোপাট হওয়া সম্পদ উদ্ধারের তাগিদ তারেক রহমানের। দেশের অর্থনীতির বর্তমান চিত্র এবং গত 15 বছরে আওয়ামী লীগ শাসন আমলের দুর্নীতির বিষয়ে স্বচ্ছ ধারণা পেতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। সেই কমিটির প্রতিবেদনে উঠে এসেছে হাসিনা সরকারের আমলে দুর্নীতি আর স্বেচ্ছাচারের ভয়াবহ চিত্র। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের লোপাটকৃত অর্থ দ্রুত ফেরানোর বিষয়েও তাগিদ দিয়েছেন তিনি। রোববার সামাজিক মাধ্যমে করা এক পোস্টে তারেক রহমান বলেছেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে হাসিনা সরকারের আমলে অভূতপূর্ব দুর্নীতির চিত্র উঠে এসেছে। এতে দেশের অর্থনীতির দৈন্যদশা ফুটে উঠেছে। হাসিনা সরকার যেই চোরতন্ত্র কায়েম করেছিল এই প্রতিবেদনে সেটাই পরিষ্কার হয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন উঠে আসা গুরুত্বপূর্ণ কিছু তথ্য উল্লেখ করে বিএনপির শীর্ষ নেতা লিখেছেন, গত 15 বছরে প্রায় $240 বিলিয়ন পাচার করা হয়েছে। 29টি বড় মাপের উন্নয়ন প্রকল্পের নামে $8 বিলিয়ন লোপাট করা হয়েছে। কুইক রেন্টাল প্রকল্প, যেগুলোকে অবকাঠামোগত সমস্যার সমাধান হিসেবে তুলে উপস্থাপন করা হয়েছিল, সেসব আসলে জনগণকে জিম্মি করে দ্রুত পকেট ভারী করার পন্থা ছাড়া কিছুই না। পোস্টে রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফার কথা তুলে ধরে তারেক রহমান বলেছেন, সংস্কার প্রস্তাবের 13তম দফায় কার্যকরী দুর্নীতি দমন কমিশন গঠনের কথা বলা হয়েছে। এটা করা গেলে জনগণের অর্থের যথেষ্ট ব্যবহার ঠেকানোর পাশাপাশি জবাবদিহিতাও তৈরি হবে। এছাড়াও দেশের অর্থনীতির সব ব্যাধি সারিয়ে তুলতে বিএনপি সংস্কার প্রস্তাবের 15তম দফার কথা উল্লেখ করেছেন তিনি। সেই দফায় বিএনপি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠনের কথা বলেছে। অর্থনৈতিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে এবং দুর্নীতি রুখতে এই কমিশন কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। এদিকে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উঠে আসা তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। দ্রুত লোপাটকৃত অর্থ উদ্ধার করে দায়ীদের বিচারের আওতায় আনার তাগিদ দিয়েছেন তিনি।